ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের চিকিৎসা পদ্ধতিতে অ্যালোপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা ইত্যাদি ছাড়াও অনেক থেরাপি আছে যেগুলো কিন্তু শরীরের রোগকে নির্মূল করতে অত্যন্ত কার্যকরী এবং অনেক ক্ষেত্রে তার কোনো সাইড এফেক্ট নেই। এবং বর্তমানে বিদেশের অনেক মানুষ এই থেরাপিতে চিকিৎসা করাচ্ছেন। এখন আর প্রথাগত চিকিৎসায় মানুষ সুফল লাভ করতে পারছে না বলে মানুষ কিন্তু থেরাপির দিকে ঝুঁকছে। একসময় ভারতবর্ষে অনেক রকম থেরাপির দ্বারা চিকিৎসা হতো, কিন্তু দুঃখের বিষয় ভারত এখন নিজেরই আবিষ্কার করা থেরাপিগুলো ভুলে গেছে এবং সেই থেরাপিগুলো বিদেশে চলে গিয়ে সেগুলো কিন্তু রমরমিয়ে চলছে এবং মানুষের উপকারও হচ্ছে, তাই জন্যই চলছে। আজকে সেই রকমই কিছু থেরাপির কথা আমরা আলোচনা করব। প্রথম থেরাপিটি হলো আকুপাংচার ট্রিটমেন্ট। এই প্রসঙ্গে আলোচনাটি আমরা আহার ও শাস্ত্র প্রসঙ্গে সম্পর্কে স্বামী পরমানন্দজির আলোচনা থেকে সংগ্রহ করেছি। উনি বলছেন আকুপাংচার ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট নেই। এই চিকিৎসা পদ্ধতি বর্তমানে চিকিৎসা জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে কোনোদিন রোগ ভালো হয় না। একটাকে দমন করলে আরেকটা সৃষ্টি হয়। যেমন টিউবারকুলোসিস দমন করলে সেতি হয়, হাঁপানিকে দমন করলে নানা স্কিন ডিজিজ হয়। আবার টিউবারকিউলোসিস রোগীর যে চর্মরোগ থাকে এটাকে সাপ্রেস করলেই লাং এফেক্ট হয়। তাছাড়া জোরালো ক্যাপসুল খেলে লিভারটা অত্যন্ত দুর্বল করে দেয়, দেহের মার্কারি বা আয়রন নষ্ট হয়ে যায়, লৌহঘটিত পদার্থ দেহে স্থিত হতে চায় না, ফলে দেহে সেতি বা যেখানে সেখানে সাদা দাগ দেখা যায়। এইসব দিক থেকে আকুপাংচার চিকিৎসায় কোনো ভয় নেই। এতে দেহের ডিসহারমোনিকে হারমোনিতে নিয়ে আসে, দেহের ব্যালেন্স এনে দেয়, পুরুষ প্রকৃতির সমতা আসে। পৃথিবী ও জল হচ্ছে প্রকৃতি, অগ্নি ও আকাশ হচ্ছে পুরুষ এবং বায়ু হচ্ছে মিশ্রণ। আকুপাংচারে দেহের এই পুরুষ প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। এতে আমাদের যে প্রাণশক্তি বা জীবনী শক্তি আছে তাকেই ব্যবহার করে সুস্থ করা হয়। এতে বহুবিধ রোগ নিরাময় হয়। প্রথম বিশ্বের দেশগুলিও এখন এই জন্য আর ওষুধ খায় না, থেরাপির উপর নির্ভর করে। আমরা আগেরই একটা আলোচনায় বলছিলাম যে আমেরিকার মতো উন্নতশালী দেশে কিন্তু প্রায় সবকটি অ্যালোপ্যাথিক ওষুধ ব্যান্ড, যেগুলো আমরা খাই, যেমন গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, বিভিন্ন পেইন কিলার, জ্বরের ওষুধ, এগুলো কিন্তু প্রথম বিশ্বের দেশগুলোতে সম্পূর্ণ ব্যান্ড, কিন্তু আমাদের এখানে মুড়িমুড়কির মতো আমরা খাই। এখন প্রথম বিশ্বের দেশগুলো বায়োসিমিলার বলে কিছু প্রোডাক্ট আসছে, ওষুধের মতোই কিন্তু তার কোনো সাইড এফেক্ট নেই। এরকমভাবে বায়োসিমিলার, একই রকম ওষুধ, সিমিলার ওষুধ, কিন্তু বলা হচ্ছে বায়োসিমিলার, জৈবিকভাবে তৈরি, যার নাকি কোনো সাইড এফেক্ট নেই। এটা নিয়ে রিসার্চ চলছে এবং FDA দ্বারা অনুমোদন প্রাপ্ত। আমেরিকান গভর্নমেন্ট, ফেডারেশন অফ ড্রাগ, ফুড অ্যান্ড ড্রাগ, তারা কিন্তু এটাকে অনুমোদন দিয়েছে। যাই হোক, আবার আসি আমাদের থেরাপির আলোচনায়। তো প্রথম বিশ্বের দেশগুলো কী করছে? ন্যাচারাল থেরাপি, ফিজিওথেরাপি, ইউরিন থেরাপি, এই সকলের উপর নির্ভর করে চিকিৎসা চালাচ্ছে। আর সবথেকে মজার কথা, আকুপাংচার চিকিৎসা পদ্ধতি ভারতেরই। বৌদ্ধ গ্রন্থ সকল যখন চীনে গেল তখন চীনের লোকেরা এগুলো পড়ে এই চিকিৎসা প্রণালী শিখল, আর ভারতীয়রা চর্চার অভাবে ধীরে ধীরে ভুলে গেল। কারণ বৌদ্ধ যুগের পর থেকেই ভারতে একের পর এক শক, হুন, মোঘল, পাঠান এবং শেষে ইংরেজ জাতি এসেছে, এদেশের অধিকার কায়েম করেছে, সমস্ত সংস্কৃতি নষ্ট করেছে। ভারত ঘর সামলাতেই তখন ব্যস্ত ছিল, ওইগুলো নিয়ে নতুন করে গবেষণা করার সামর্থ্য ও সুযোগ পায়নি। এছাড়াও ভারতের যত সকল এই সকল বই পুস্তক সব জ্বালানো হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 1 বছর ধরে সেই বই পুস্তক জ্বলেছে। অত বড় লাইব্রেরি বিশ্বের কোথাও ছিল না। আমাদের অত বড় ইউনিভার্সিটি, যখন অন্যান্য দেশ পড়াশোনার পও জানে না, আমাদের এখানে বড় বড় ইউনিভার্সিটিতে ট্রিগোনোমেট্রি, অঙ্কের, বড় বড় অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজির বড় বড় সাবজেক্ট পড়ানো হতো। কিন্তু দুঃখের বিষয়, ভারত সেই সময় একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। মোগল, পাঠান
এমন অত্যাচার করেছে, মন্দির ধ্বংস করেছে, হাজারে হাজারে মন্দির আমাদের ভেঙে শেষ করেছে। কারণ ওরা জানতো ভারতবর্ষের সংস্কৃতি ওই মন্দিরের সাথে সংযোগ। মন্দিরকে ঘিরেই শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় কারুকার্য, কলা, নৃত্য, গীত, বাদ্য সবই ওই মন্দিরকে ঘিরে। যাই হোক, তাছাড়া পাশ্চাত্যের প্রভাব ভারত ও ভারতবাসীর উপর পড়েছে। অনেকেই চাকরির লোভে, নাম যশের মোহে যেমন ওদের তোষণ করেছে, ওদের ওপর মোহ বেড়েছে, তেমনি প্রাচ্যের ওপর ঘৃণা শুরু করেছে। আকুপাংচারের পূর্ব নাম কী ছিল জানেন? কণ্টক বিদ্যা। এটা হচ্ছে ভারতবর্ষের নাম। কণ্টক মানে কাটা দ্বারা হতো, এবং অনেক জায়গায় জানেন বেল কাটাই ব্যবহৃত হতো। বেল কাটায় ক্ষতি করে না। এই যে এখন বড় বড় অপারেশন হচ্ছে, এই অপারেশনের শুরু কোথা থেকে হলো? এই ভারতবর্ষ থেকে। নাম ছিল শল্য চিকিৎসা, অস্ত্রোপচার। যাই হোক, আকুপাংচার চিকিৎসা পদ্ধতি পুনরায় ভারতে ফিরে আসছে। অনেকেই শিখছেন বা বাইরে থেকে শিখে আসছেন সার্টিফিকেট নিয়ে, এবং মানুষের উপকার হচ্ছে। স্বামী পরমানন্দজি বললেন, ইসলাম যখন থেকে এদেশে এলো তখন থেকেই এদেশ থেকে আকুপাংচার চিকিৎসা লুপ্ত হয়ে গেল। শুরু হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা। আরেকটি চিকিৎসা আছে রেইকি, অর্থাৎ স্পর্শবিদ্যা। ভারতের ডাকিনী তন্ত্রে উল্লেখ আছে। এখনও যেটা গ্রামাঞ্চলে রোজারা ঝাড়ফুঁকের মাধ্যমে করে থাকে। স্বামীজি বলেছিলেন, বাচ্চা ছেলেদের জ্বর হলে বা শরীর খারাপ হলে জল পোড়া দেওয়ার যে প্রথা এখনও গ্রামাঞ্চলে রয়েছে, যার দ্বারা রোগ সারানো যায়। তার পিছনে বিজ্ঞান আছে। এটা অবৈজ্ঞানিক বা কুসংস্কার নয়, বিজ্ঞান আছে। তখনকার দিনে প্রতিষ্ঠা করা পুকুরের জল মানুষ খেত, যেখানে গরু মোষের গা ধোয়ানো হতো না, কাপড় কাচা হতো না। সেই পুকুরের জল কোনো পাত্রে 3 আঙ্গুলে ধরে কথা না বলে আনতে হতো। তারপর শিশুকে মা কোলে নিয়ে স্থির হয়ে বসত। তখন শিশুর মুখে, চোখে ও ঘাড়ে সেই জলটা বুলিয়ে দেওয়া হতো। এতে শিশুর শরীরের উত্তাপ কমে যেত। এবার ঝাড়ফুঁককারী ঝাঁটার কাঠি বা ময়ূরের পালক নিয়ে শিশুর মেরুদণ্ডের ওপর থেকে নিচে পর্যন্ত সুড়সুড়ি দেওয়ার মতো বুলিয়ে যেত, আর মুখে একটা ছড়ার মতো বলতো, যার কোনো মানে নেই, এবং ফু দিত লোককে মোহিত করার জন্য। আসলে এইরূপ ঝাড়ার ফলে শক্তি স্টিমুলেট হয়, শিশুর অসুস্থতা দূর হয়। আবার অনেক সময় রোগীকে সোজা হয়ে পিছন ফিরে বসতে বলে, যাতে অস্বস্তি না হয়। তখন নিম গাছের ডাল দ্বারা পিঠের ওপর বুলিয়ে রিল্যাক্সেশনের দ্বারা সর্দি কাশি জ্বরকে সারিয়ে দিতে দেখা যায়। আর নজর লাগাটা হচ্ছে, অন্য মেয়ে যারা শিশুকে ঠিক কোলে নিতে পারে না, তারা নিলে তলপেট ও লিভারে চাপ পড়ে অসুস্থ হওয়া, একেই বলে নজর লাগা। আর লিউকোরিয়াযুক্ত মেয়েরা শিশুদের কোলে নিলে তাদের দেহের পজিটিভ আয়ন বেড়ে যাওয়ায় শিশুর দেহের ওপর তা প্রভাব বিস্তার করে, আর শিশু অসুস্থ হয়ে যায়। এখন এইসব বিজ্ঞান মানুষ ভুলে গেছে। মানুষ এটাকে কুসংস্কার বলে। মানুষ সব কিছু ভুলে গিয়ে উপর যে চিন্তাভাবনা ওগুলোকে ধরে রেখেছে, কিন্তু এর পিছনে যে বিজ্ঞান আছে সেটা মানুষ ভুলে গেছে। তাই স্বামী পরমানন্দজি বললেন, এখনকার থেকে আগে রোগের জটিলতা কম ছিল এবং এত ভয়ঙ্কর রোগও ছিল না। এখন বায়ু দূষণ, ভূমি দূষণ, জলদূষণ, শব্দ দূষণ ইত্যাদির মাধ্যমে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ফলে অনেক নতুন জটিল রোগ হচ্ছে, আর সেই নতুন রোগের জটিলতাও খুব। এবারে সে আরেকটি চিকিৎসা পদ্ধতিতে। এটি অনেকে শুনতে হয়তো খারাপ লাগতে পারে, ঘেন্না হতে পারে, কিন্তু এটি কিন্তু অনেক বড় একটি চিকিৎসা এবং এর ফলাফল একদম মানুষ সদ্য পায়। এতে মানুষের আয়ু বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেটা হচ্ছে নিজের প্রস্রাব নিজে খাওয়া, সমূত্র বা শিবাম্বু চিকিৎসা বলা হয়। এবার ব্যাপার হচ্ছে, এটি সবাই খেতে পারবে না, কারণ আমরা আজকালকার যুগে অত্যাধিক পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি খাই। যারা এইসব খায় তাদের এই চিকিৎসা কিন্তু করা যাবে না। যারা খেতে পারেন না তারা যদি সেটা বিভিন্ন জায়গায় মাখেন, সেটা দিয়ে মালিশ করেন, তাহলেও কিন্তু বিভিন্ন চর্মরোগ দূরীভূত হয়। শিবাম্বু সর্বৌষধির কাজ করে। শিবাম্বু পান ছাড়া টাটকা ও বাসি শিবাম্বু মালিশে বিভিন্ন চর্মরোগ দূরীভূত হয় ও শরীরের নানাবিধ ব্যথা বেদনায় বিশেষ উপকার হয়।
চোখ উঠলে টাটকা শিবাম্বু দিয়ে চোখ ধোয়া ভালো। শিবাম্বু পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যার আয়ু 15 বছর ছিল সে 20 বছর বাঁচে। দেহস্থ হরমোন ঠিক রাখে। যে ভিটামিন ও প্রোটিন লিভার কিডনি প্রথমে ছেঁকে নিতে পারে না, দ্বিতীয়বার প্রস্রাবের মাধ্যমে তা পান করলে শরীর আরও শক্তিশালী খাদ্য উপাদান ও ওষুধ পেয়ে যায়। তবে শিবাম্বু পানকারীকে সম্পূর্ণ নিরামিষভোজী হতে হবে। এটা আবারও বলছি, শিবাম্বু পানকারীকে সম্পূর্ণ নিরামিষভোজী হতে হবে। অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবার বর্জন করতে হবে এবং এর সঙ্গে পেঁয়াজ, রসুন, উগ্র ঝাল মশলা, অধিক তেল ও লবণ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তবে শিবাম্বু চিকিৎসায় সুফল প্রসব করবে। অন্যথায় এইসব খেয়ে শিবাম্বু পান করলে চোখের ক্ষতি হবে, কারণ প্রস্রাবে ইউরিক অ্যাসিড থেকে যাবে, যা ক্ষতিকারক। স্বামীজি বলছেন, মানুষ নিরামিষাশী হয়ে শিবাম্বু পান করলে তার মহাব্যাধি হয় না। সাধারণভাবে শিবাম্বু পানের নিয়ম হলো নিরামিষভোজী মানুষ এবং যারা লঙ্কা ও তেল মশলা কম খায় তারা ভোর বা সকালের মধ্যে প্রথমবার প্রস্রাবের প্রথম ও শেষাংশ বাদ দিয়ে মাঝের অংশ করপাত্রে ধারণ করে বা কাচের গ্লাসে বা নারকেলের মালার দ্বারা পান করবে। প্রথম পান করতে এর উগ্র ঝাঁঝালো গন্ধ ও বিস্বাদে একটু ঘৃণার ভাব এলেও পরে পরে আহারাদি ঠিক করলে ওই উগ্র গন্ধ ও বিস্বাদ কেটে যায়। তবে শিবাম্বু পানকারী কোনোদিন আমিষ ভক্ষণ করলে বা দুগ্ধজাত মিষ্টি বা খাবার খেলে তার পরের দিন শিবাম্বু পান না করাই মঙ্গল। এই শিবাম্বু পান নিয়ম শৃঙ্খলার সাথে ঠিকভাবে করলে স্বাস্থ্য সৌন্দর্য বৃদ্ধি পায়, পরমায়ু বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মানুষ শিবাম্বু পান করতে পারে না তার রসনার জন্য। নিরামিষ খেলে তারা পারবে না কেন? গুরুজি বললেন, অর্থাৎ স্বামী পরমানন্দজি বলছেন, নিরামিষ ভোজীরাই তো বেশি উল্টোপাল্টা খায়। খাবার দোকানগুলি তো ওদের দ্বারাই চলছে। আলুর চপ, কাটলেট ইত্যাদি খায়, তেল মশলা ঘি ইত্যাদি খায়। আমাদের মায়েরা ছোটোবেলা থেকেই খাইয়ে আমাদের জীবগুলোকে এমন করে দেয় যে আর সংযত করা যায় না। যাই হোক, উপবাস দিয়ে শিবাম্বু পানে জটিল রোগের চিকিৎসা হয় এবং সেসব রোগ সেরে যায়। তবে যাদের গনোরিয়া, সিফিলিস রোগ আছে তাদের একদম শিবাম্বু পান করা উচিত নয়। যাদের গনোরিয়া, সিফিলিস আছে তাদের শিবাম্বু পান করা উচিত নয়। তারা শিবাম্বু গায়ে মাখতে পারে, তবে মুখে দেবে না। এইডস একটি মহামারী। এইডস রোগের ক্ষেত্রেও যদি মানুষ আহার বিহারে সদাচারী হয়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য ব্যবহার সীমিত ও সংযত রাখে আর নিরামিষাশী হয়ে শিবাম্বু পান করে, তাহলে এই রোগ হয় না, বা হলেও এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। আর শিবাম্বুর থেকে সহজ চিকিৎসা হচ্ছে আকুপাংচার, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।